আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই ন্যাশনাল কলেজের পক্ষ থেকে। পদার্থবিজ্ঞানীর একটি নতুন অধ্যায়ের ক্লাস নিব। তোমরা অবশ্যই অবগত আছো, গত 6টি ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি, যা ছিল বস্তুর উপর তাপের প্রভাব। আচ্ছা, আমার লাইভটা কি দেখা যাচ্ছে কিনা একটু শিওর হও, সবাই একটু বলো লাইভ ক্লাসটা কি দেখা যাচ্ছে কিনা। যদি কোনো কারণে দেখা যদি না যায়, তো আমি কি ক্লাসটা নিতে পারবো? অবশ্যই নিতে পারবো না, নাকি? দেখা যায়? এখন কি প্রশ্ন আসতে পারে না তোমরা কেন দেখো? আমরা কি কারণে দেখতে পাই? তোমরা অনেক দূর থেকে ক্যামেরায় দেখো, মোবাইলের ক্যামেরায়, তারপর সেই নেটের মাধ্যমে আমার মোবাইলে আসে, তারপর তোমরা বোর্ডটা দেখতে পাও। কি কারণে দেখতে পাও? আমি যদি লাইটটা অফ করে দিই দেখা যাবে? অবশ্যই দেখা যাবে না। সুতরাং আজকে আমরা অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলন সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি জানবো আলো দিয়ে কিভাবে বস্তুটা দেখা যায়। আমরা কি বলতে পারবো যে আমরা কেন দেখতে পাই? তোমাদের কি জানা আছে যে আমরা দেখতে পাই কোনো বস্তুর উপর যখন আলো পড়ে, সেই আলো আমাদের চোখে বাধা দেয়, সেই বস্তু থেকে আলো আমাদের চোখে বাধা দেয়, এবং চোখের ভিতরে যে রেটিনা থাকে সেই রেটিনায় সাড়া দেয় এবং স্মরণ করায় দেয়, মস্তিষ্কে পাঠিয়ে দেয়, মস্তিষ্কে যে আলোক রশ্মি আসছে। তারপর মস্তিষ্কে হিসাব নিকাশ করে বলে দেয় যে হ্যাঁ, আমরা যদি বলি আমি এই সাদা বোর্ডটা দেখতে পাচ্ছি, দেখো ডাস্টটা কি কালার, এই কালারটা আমি ধরতে পারতেছি কেন? এই কালারের উপর এই লাইট থেকে আলো পড়ে, সেই আলোটা আমার চোখে আঘাত। কিন্তু আমরা জানি এই সূর্যের আলো বলো, এই লাইটের আলো 7টা বর্ণ আছে। কয়টা বর্ণ আছে? 7টি বর্ণ। তো 7টি বর্ণ কি আমি দেখতে পাই ডাস্টারে? না। তার মানে লাইটটা শুধু এই কালারটা, যে কালারটা দেখা যাচ্ছে, যদি নীল হয়, নীল কালারটা ব্যতীত বাকি কালার বা রং শোষণ করে নিচ্ছে। মৌলিক রং 7টির মধ্যে 6টি বর্ণ সে শোষণ করে নেই। সে শুধু এই নীল কালারটা সে শোষণ করতে পারে না। এই জন্য আমি ডাস্টারটাকে নীল দেখতেছি, বা এই 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 অংশটাকে সবুজ দেখতেছি, তাই না? সুতরাং এই কাজটা কে করে? কোনো আলোক উৎস থেকে উপর পড়ে, বস্তুর উপর আলোটা চোখের উপরে সাড়া দেয়, চোখের ভিতরে রেটিনায় আছে, রেটিনার মাধ্যমে মস্তিষ্কে সেই তথ্যটা পাঠিয়ে দেয় যে আমি আছে। রেটিনা কিন্তু বলতে পারে না, মস্তিষ্ক হিসাব নিকাশ করে অপটিক্যাল স্নায়ুতন্ত্রের মাধ্যমে বলে দেয় হ্যাঁ এটা ডাস্টার, এটা লোহা না, এটা ডাস্টার, প্লাস্টিকের তৈরি, এটা কলম, তাই না? সুতরাং আমরা কেন বস্তুকে দেখি? আমরা কি সব বস্তু দেখি? তোমরা কি জানো যে রিমোট কন্ট্রোল, যে আমরা টিভি চালাই, সেই টিভি চালানোর যে রিমোট কন্ট্রোল ব্যবহার করি, সে থেকে যে আলোক রশ্মি নির্গত হয়, সেই আলোক রশ্মিকে আমরা দেখতে পাই? সেই রশ্মি আমরা দেখতে পাই না। হ্যাঁ, তোমাদের বিজ্ঞান বইয়ের দেখো অষ্টম অধ্যায়ে লেখা আছে 213 পৃষ্ঠায় বা 14 পৃষ্ঠায়, যে আমাদের যে রিমোট কন্ট্রোলে বাড়ি কাজে দেওয়া থাকে, রিমোট কন্ট্রোল যখন আমরা চাপি তখন টিভি চলে, এ থেকে এক ধরনের রশ্মি নির্গত হয়। সেই রশ্মিটা খালি চোখে দেখা যায় না। হ্যাঁ, বর্তমানে যে বিভিন্ন প্রযুক্তিতে যে মোবাইল এসেছে, অ্যান্ড্রয়েড সেটগুলি, ওইটা যদি তুমি ফোকাস করো তবে অবশ্যই এই রশ্মিগুলি তুমি দেখতে পাবে। সুতরাং আমরা কোন রশ্মি দেখতে পাবো, কোন আলো দেখতে পাবো, সেই সম্পর্কে আমাদের জানা দরকার। সুতরাং আমি প্রথমে বলবো আলো কি। আলো এক প্রকার শক্তি, এটা সবাই জানো, কিন্তু আলো হচ্ছে বৈদ্যুতিক বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। দেখো, আলো হচ্ছে, একটু খাতা কলম রেডি রাখো, রেখে তারপর এই তথ্যগুলি সব লিখতে হবে। হচ্ছে বৈদ্যুতিক বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, তাই না? বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, চুম্বকীয় তরঙ্গ। এখন দেখো, তার মানে আলোতে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেই বিদ্যুতের মধ্যে চুম্বক থাকে, আকর্ষণ থাকে। আমি যদি কোনো বস্তুটা নাও দেখতে চাই, যদি কি আলোক উজ্জ্বল একটা উৎস যদি এই বস্তুর উপর পড়ে, অটোমেটিক আমার চোখে কিন্তু ধরা পড়ে। আমার চোখের এরিয়াতে যদি কোনো বস্তু থাকে, সেটা আমরা কেন দেখি? যদি একটা আলোক উৎস বা লাইট জ্বালানো থাকে, সেটা হচ্ছে
বিদ্যুৎ এবং চুম্বক এই দুইটা কাজ করে। চুম্বককে যেরকম আকর্ষণ করে সেরকম কাজ করে। আরেকটা কথা বলা আছে তরঙ্গ। এই তরঙ্গটা সম্পর্কে তোমাদের জানতে হবে। তরঙ্গটা কি আমরা জানি, যদি তোমাদের কোনো পানির উপরে বা পুকুরে যদি একটা ঢিল ছোড়ো তখন কি হয়, ঢেউয়ের সৃষ্টি হয় না? এইভাবে তরঙ্গ সৃষ্টি হয় না। এইটা হচ্ছে তরঙ্গ। এই দেখো এইভাবে ঢেউ সৃষ্টি হয়। পানিতে যদি ঢিল দাও, যদি ছোট্ট ঢিল দাও ছোট্ট তরঙ্গ হবে, আর যদি বড় ঢিলা ছোড়ো তখন কি বড় তরঙ্গ সৃষ্টি হবে। একইভাবে আমি যে কথা বলতেছি, আমি যদি আস্তে কথা বলি ছোট্ট তরঙ্গ, আমি জুড়ে কথা বলি বড় তরঙ্গ হবে। ক্লিয়ার? সুতরাং এই তরঙ্গের উপর ডিপেন্ড করে আমরা কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখব, কোনটা দেখব না। সুতরাং তরঙ্গ দৈর্ঘ্যটা আগে জানো যে তরঙ্গ দৈর্ঘ্যটা কোনটা। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এই যে শুরু করলাম এই অর্ধবৃত্ত, এই আমরা সপ্তম অধ্যায়ে এটা সম্পর্কে বিশদ আলোচনা হয়েছে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে। একটা পূর্ণ ডিউ, উপরের অর্ধেক নিচের অর্ধেক সম্পূর্ণ মিলে কি একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্য ছোট বা বড় এর উপর ডিপেন্ড করে আমরা কোন বস্তুকে দেখতে পাই। সুতরাং আলো হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। যদি পরীক্ষা আসে 1 নম্বরে আলো কি, অনেকে বলে আলো এক প্রকার শক্তি, ওটা লেখা যাবে না, লিখতে হবে আলো হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। আলো হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, আমার ক্লাসটা কি দেখা যাচ্ছে কিনা একটু মেসেজ দেওয়া জানাও। আলোর প্রবলেম হচ্ছে, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। এখন একটু দেখো, আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো বোর্ডের দিকে একটু তাকাও। দেখো আমি বিভিন্ন রকমের একটা চিত্র এঁকে রেখেছি, যদিও সুন্দর হয় না, লেখা স্পষ্ট। তারপর তোমাদের বইয়ের 213 পৃষ্ঠায় দেখো, বইয়ের 213 পৃষ্ঠায় একটা চিত্র আছে। ওই চিত্রটা আমি আঁকার চেষ্টা করেছি। এখানে কি বলতে চাচ্ছি রাইটারে, তোমরা এই বইটা একটু ভালো করে পড়বা। যে প্রথম বলছে আমরা আলো কেন দেখতে পাই, যে না বস্তু থেকে আলো আমাদের চোখে আঘাত করে, সেই চোখে রেটিনার ভিতরে উদ্দীপনা সাড়া দেয় এবং মস্তিষ্কে পাঠায় দেয় যে আমরা একটা বস্তু দেখতে পারতেছি। সেই রেটিনা মস্তিষ্কে হিসাব নিকাশ করে বলে দেয় যেটা আমি একটা বস্তু দেখতে পাচ্ছি, লাল বস্তু, সাদা বস্তু, এরকম। আচ্ছা, এই যে মৌলিক রং 7টার কথা বললাম, যাকে আমরা বেনিয়া সহকলা বলি, এই 7টি বর্ণ যে কোনো বস্তু থেকে নির্গত হয় সেটাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। এখন কোন আলোর বিচ্ছুরণ বেশি হয়, তোমার এই তথ্যটা কিন্তু জানতে হবে যে কোন আলোর বিচ্ছুরণ সবচেয়ে বেশি হয়। যে কোন আলোর বিচ্ছুরণটা হয় বেশি, সেটা হচ্ছে বেগুনি। আর সবচেয়ে কম, উল্টা হয়েছে, যে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে বেগুনি, সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি হলো লাল। আমি আবার বলি, সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেগুনি, আর এর চেয়ে ছোট, এর চেয়ে বড় হচ্ছে নীল, তারপর সবুজ, তারপর কমলা, তারপর লাল। তার মানে কি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এই মৌলিক বর্ণের। তোমাদের বই দেখো এরকম একটা চিত্র আছে, দেখবা বিভিন্ন কালারের শেড দেওয়া আছে। সুতরাং আমরা কোন বস্তুকে দেখি, যে সকল বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার এই রেঞ্জে আছে। দেখো উপরে লেখা আছে 10⁻⁻6 মিটারে, কিন্তু এই সবগুলো লেখা আছে মিটারে। আমি একক উপরে লিখেছি তরঙ্গ দৈর্ঘ্য, এগুলি তরঙ্গ দৈর্ঘ্য। এটা ডেউ আছে, সেটা রাখা হয় সম্ভব না, বা তোমাদের বইও দেয় না, শুধু রেখার সাহায্যে আমরা সেটা দেখিয়ে দিলাম। যে দৃশ্যমান বস্তু, যে বস্তুটা আমরা দেখতে পাই কিন্তু দেখার ভিতরে কি একটা বেশি উজ্জ্বল দেখা যায়, একটা কম উজ্জ্বল দেখা যায়, সেটা কি কারণে, সেটা হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার এর মধ্যে যদি তরঙ্গ দৈর্ঘ্য হয়, সেই সকল 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত সেই বস্তুকে আমরা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলব। দৃশ্যমান আলো মানে যে বস্তুটা আমরা দেখতে পাই। সুতরাং কোনো কারণে যদি তরঙ্গ দৈর্ঘ্য ইনফ্রারেড রশ্মি, ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যটা তার চেয়ে একটু বেশি হয়। এখন দেখো যে ইনফ্রারেডটা কি, ইনফ্রারেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এমন যা আমরা খালি চোখে দেখতে পাই না, কেন, আমাদের রেঞ্জের বাহিরে। সেই জন্য বলা হয়, সেটার উদাহরণটা কোথায় পাইবা, প্রথমে কি বলেছিলাম
যে একটা রিমোট কন্ট্রোল, যে আমি টিভি চালাই, সেই রিমোট কন্ট্রোল থেকে যে এক ধরনের রশ্মি নির্গত হয়, সেই রশ্মিটা আমরা দেখি না। কিন্তু বর্তমানে যে অ্যান্ড্রয়েড সেটগুলি আছে, সেটা যদি তুমি ফোকাস করো ক্যামেরা দিয়ে, তবে অবশ্যই এই রশ্মিটা দেখতে পাইবা। সেই ক্যামেরার সাহায্যে তুমি খালি চোখে দেখতে পাইবা না। সেটা তোমাদের বইয়ে লেখা আছে যে ইনফ্রারেড আলোক তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে আমরা খালি চোখে দেখতে পাই না। টেলিভিশনে রিমোট কন্ট্রোল করার ইউনিট থেকে ইনফ্রারেড আলো বের হয়, সেটা আমরা দেখতে পাই না। সেই জন্য মোবাইল তোমাদের বই একটু 214 পৃষ্ঠায় লেখা আছে। এরপরে যদি তরঙ্গদৈর্ঘ্য আরেকটু বড় হয়, কত দেখো, 10⁻², মানে কি 1/100, সেটা যদি মিটার কিন্তু সেটা যদি তরঙ্গদৈর্ঘ্য হয়, সেটাকে মাইক্রোওয়েভ বলে, সেটাও আমরা সম্ভব না। এরপরে দেখো রেডিও ওয়েভ, আর চেয়ে অনেক বড়, 10², মানে 100 মিটার দূরে। তারপর 10⁶, আমরা যে রেডিও ওয়েভ শুনি, রেডিও যে তরঙ্গটা আমরা অনেক দূর থেকে, রেডিও স্টেশন থেকে যে তরঙ্গের কারণে আমরা শুনি, সুতরাং ওই তরঙ্গগুলো আমরা দেখতে পাই না। হ্যাঁ, একইভাবে যে সকল বস্তুর তরঙ্গদৈর্ঘ্য এই দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যতে ছোট, সেটাও আমরা দেখতে পাই না, সেটাও দেখতে পাই। সেটাকে বলা হয় আল্ট্রাভায়োলেট, কিন্তু কি মানুষের জন্য ক্ষতিকর, সেটা আমরা জানি সবাই, তাই না? সুতরাং এই আল্ট্রাভায়োলেটের রশ্মির তরঙ্গদৈর্ঘ্য আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে ছোট, কম। তরঙ্গদৈর্ঘ্য যত বেশি ছোট হবে, তার তীক্ষ্ণতা তত বেশি হবে। এরপরে আসো দেখো, তারপরে আছে কি এক্স-রে এর তরঙ্গদৈর্ঘ্য 10⁻⁻10। সুতরাং এই এক্স-রে তরঙ্গদৈর্ঘ্য কি অনেক ছোট, যার জন্য এটা কি কয়েকটা কাঁচ বা কয়েকটা প্লেট ভেদ করে বা মাংস ভেদ করে আমাদের হাড্ডি যদি ভেঙে যায়, তখন কি হয়, আমরা এক্স-রে করি না? তার মানে কি করা হয়, সেটার তরঙ্গদৈর্ঘ্যটা অনেক ছোট, যার জন্য মাংস বা কোনো প্রলেপ ভেদ করে সেটার তথ্যটা সে নিয়ে আসতে পারে, যা আমাদের খালি চোখে দেখা সম্ভব না, বা চোখের অনেক ক্ষতি হবে। দেখা মানে এমন আলোকোজ্জ্বল হবে যা চোখের জন্য অনেক ক্ষতিকর। এরপরে দেখো 10⁻14, যা গামারশ্মির তরঙ্গদৈর্ঘ্য বলা হয়েছে। সেই গামারশ্মির তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে কি একটা তেজস্ক্রিয় মৌল থেকে যে রশ্মি নির্গত হয়, যা খুবই ক্ষতিকর পরিবেশের জন্য বলো, আর চোখে তো তাকানো সম্ভবই না। সুতরাং আমরা দেখতে পাই যে দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্য সীমা হচ্ছে 400 ন্যানোমিটার থেকে কত, 400 ন্যানোমিটার থেকে, ক্লিয়ার না? এটা নেটের কারণে ক্লিয়ার হয় না। আমি কিন্তু সব তোমাদের বইয়ে বলে দিয়েছি, 213 পৃষ্ঠায় দেখো, আর আমার কথার সাথে মিলিয়ে নাও, তেই তুমি বুঝতে পারবা। আচ্ছা, ক্লিয়ার হয় না হচ্ছে তোমার নেটের সমস্যার কারণে। তরঙ্গর বেশি যদি নেট চলে, তখন এই সমস্যাটা হয়। যাই হোক, তাই গামারশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট, যা খুবই তীক্ষ্ণ, যা তেজস্ক্রিয় মৌল থেকে নিঃসৃত হয়, আলফা বিটা গামারশ্মি যে আমরা পড়ছি ওইটা। সুতরাং দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত দৃশ্যমান আলোর। এই দৃশ্যমান আলোর মধ্যে সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে বেগুনি, তারপর হচ্ছে নীল। তার মানে আকার যে আমরা নীল দেখি, সেটা কি কারণে, এই 7টা বর্ণের বিচ্ছুরণ হয় সবচেয়ে, যদিও বেগুনি বলা হয়েছে, কিন্তু বেগুনির পরে যাচ্ছে নীল। এই নীল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট, তাই আমরা আকাশকে নীল দেখি, ঠিক আছে, বিচ্ছুরণের কারণে। হ্যাঁ, সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড় কার, লাল বর্ণের। তোমাদের বইয়ে সিরিয়ালভাবে দেওয়া আছে। আচ্ছা, স্পেকট্রাম মানে হচ্ছে আলোর বিচ্ছুরণ। স্পেকট্রাম তোমাদের বইয়ে একটা শব্দ আছে, সেটা বাংলা হচ্ছে কি আলোর বিচ্ছুরণ, মানে ছড়িয়ে যাওয়া। যে আলোতে 7টা বর্ণ যে আছে, সেটাকে ছড়িয়ে যাওয়া হচ্ছে আলোর বিচ্ছুরণ বা বিক্ষেপণ। আচ্ছা, এরপরে আসো, এই আলো সম্পর্কে যদি আমরা বিশদ আলোচনা করতে চাই, তখনই সর্বপ্রথম কথা আসে প্রতিফলনের কথা। সুতরাং আমরা এখন প্রতিফলন নিয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি। প্রতিফলন, তুমি যদি এটা সন্ধি বিচ্ছেদ করো, তখন বুঝতে পারবা একটা প্রতি শব্দ বা কি বলে উপসর্গ, তাই না? আর ফলন শব্দটা কি, ফসল ফলায় বলে না, ফলানো হয়, মানে ফসল ফলে। এটাও মানে একটা দানা যদি আমরা মাটিতে রোপণ করি, সেটা কোথায় চলে, যেদিকে দেই ওই দিকে চলে।
তার মানে কি এটা হচ্ছে এরকম আলো মাধ্যমে যদি এটা মাধ্যম থাকে, বিভেদ তল যদি আমি বলি, এটা মনে করো এক্স, এটা ওয়াই, আর এটা যদি আমি পানি মনে করি, একটা পানিতে আছে গামলা, হ্যাঁ, বা পুকুরের পানি বলতে পারো, এটা পানি বা গণমাধ্যম মাধ্যম, এটা হচ্ছে মনে করো পানি, এটা হচ্ছে বায়ু, হ্যাঁ, হালকা মাধ্যম, হালকা মাধ্যম, হালকা মাধ্যম বা বায়ু। সুতরাং এই দুইটা তথ্য আমাদের এখানে, দুইটা মাধ্যম দেওয়া আছে। আমরা যদি পানির দিকে তাকাই, যারা মাছ শিকার করছে, আমি নিজে মাছ শিকার করেছি, চোখের সামনে ওই জায়গায় যদি আমি কোনো বসি ইয়া দিয়ে আমি আঘাত করি, মাছ মারার যন্ত্র দিয়ে, সেই জায়গায় মাছ থাকে না, আরেকটু নিচে থাকে বা আরেকটু উপরে থাকে। কোথায় থাকে সেটাই আমি বলতেছি, যে দেখো একটা হালকা মাধ্যম, এই হালকা মাধ্যম থেকে আলোক রশ্মি আপাতিত হলো তির্যকভাবে, কিভাবে? তির্যকভাবে এ ও আপাতিত হয়। তখন এখানে যদি আমি একটা লম্ব আঁকি, এন ও N1, এটা হলো অবিলম্ব। তার মানে ও এ ও কি আপাতিত রশ্মি, এটা সম্পূর্ণ লিখতে হবে, খাতায় লেখো, সব তথ্য লিখবে, কারণ বেসিকটা যদি তোমাদের ক্লিয়ার না থাকে, আলো অধ্যায় অনেক কঠিন। আর আলো অধ্যায় কিন্তু তোমাদের শুধু 9, 10-এ আছে না, ইন্টারে আছে বিশদ আলোচনা, এই জন্য এটার ভালো জ্ঞান থাকতে হবে। সুতরাং আপাতিত রশ্মি, রশ্মি নাম কি? ও এ বা এ ও লিখি, হ্যাঁ, এটা সোজা হবে, যেদিকে আলোক রশ্মি যাচ্ছে এ ও। আমরা এই তথ্য জানি 6, 7-এও ছিল, 8-এ ছিল, বিশেষ করে যে প্রতিফলনের সূত্র বা প্রতিসরণের সূত্র, যে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন আলোর দিক পরিবর্তন হয়ে যায়, তাই না? আমাদের এটা দিক পরিবর্তনের দরকার নেই, যেহেতু প্রতিফলন, আমাদের মাধ্যমটা আপাতত আজকে দরকার নেই। যে যদি এটা একটা মাধ্যম থাকে, মনে করো একটা ওয়াল বা এই যে এটা কি বোর্ড যদি থাকে, এই বোর্ডটা যদি এরকম থাকে, তখন আপাতিত রশ্মি এই মাধ্যম থেকে আবার একই মাধ্যমে ফিরে আসবে, ও বি। এটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি, ওটা নিচে দিই, হ্যাঁ, এলো প্রতিফলিত রশ্মি, মানে কি ও পি। এটাকে নির্গত রশ্মিও বলে, তাই না? তা আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দু কোনটা? ও বিন্দু, আপাতন বিন্দু, এটা লিখে দিতে পারো, আপাতন বিন্দু কোনটা? ও, ওটা হচ্ছে আপাতন বিন্দু। আর বিভেদ তল, বিভেদ তল কি? এক্স ওয়াই। ক্লিয়ার? তথ্যগুলি জানতে হবে। অবিলম্ব, অভিলম্ব ও এন, অবিলম্ব কি? ও এন। সুতরাং এখানে কি কি তথ্য পেলাম? যে এক্স ওয়াই হচ্ছে একটা বিভেদ তল। আমরা এটাও জানি যে এই আলোক রশ্মি কিন্তু কিছু এই মাধ্যমে, যদি এটা ঘন মাধ্যম হয়, কি একটু বেঁকে যাবে, এরও বেঁকে যাবে, এটাকে বলা হয় প্রতিসরণ। যেটা অন্য মাধ্যমে চলে যায়, শোষিত হয় কিছু আলোক রশ্মি। আলোক রশ্মি তোমাদের বইয়ে কিন্তু লেখা আছে, দেখো, শোষিত আলোক রশ্মি বা প্রতিসরণ ঘটলো, এটা হলো প্রতিসরণ। আরেক মাধ্যমে যে চলে আসে সেটা কি? প্রতিসরণ। এই এরকম যদি বিভেদ তল থাকে, প্রতিসরণ, ঠিক আছে? আর প্রথম মাধ্যমে যে ফিরে আসলো, প্রতিফলন। আমরা যে ধান রোপণ করি সোজা বা একটা বীজ বপন করি, আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, প্রতিফলন। এটাও দেখো ফলন করছে, তাই না? এই যে আবার একই মাধ্যমে ফিরে আসছে, এটাকে বলা হয় প্রতিফলন। ঠিক আছে? আমরা কয়টা রশ্মি পেলাম? আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব, বিভেদ তল, আর কি আপাতন বিন্দু। এরপরে আসো, এই অবিলম্বের সাথে আপাতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে আপাতন কোণ বলা হয়। তাহলে লেখো আপাতন কোণ। আপাতন কোণের নাম কি বলো? এ ও এন।
প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ কি হবে? BON। সুতরাং আপাতন কোণ, প্রতিফলন কোণ। তা আমরা এই আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এই সম্পর্কে তো আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এই কি লিখছে? 700 এর বেশি হলে, 700 বলতে 700 ন্যানোমিটার, আগের কথা বলছিলাম আমি, খেয়াল করি নাই মেসেজটা, যে যদি তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য 700 ন্যানোমিটার চেয়ে বেশি হয়, সেটাও আমরা দেখি না, খালি চোখে দেখা যায় না। তরঙ্গ দৈর্ঘ্য অনেক 700 ন্যানোমিটার যে কম হয়, সেটা তরঙ্গ দৈর্ঘ্য ছোট, কিন্তু সেটাও আমরা দেখি না। আমি কি বলছিলাম? 700 ন্যানোমিটার, কিন্তু এটা 700 কি ন্যানোমিটার। আচ্ছা স্যার, দেখা যাচ্ছে না, এটা মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, তোমরা একটু অপেক্ষা করো, অনেক সময় এই সমস্যাটা হয়, বিশেষ করে স্কুলে কলেজে ক্লাস নিলে বেশি সমস্যাটা হয়। আচ্ছা, আমি একটু উঠিয়ে দিলাম, এখন মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখো, তো আমরা কি কি তথ্য পেলাম? আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব, বিভেদতল, এত। প্রতিফলন কাকে বলে? এখন যদি বলা হয় প্রতিফলন কাকে বলে? আলোক রশ্মি যখন এক মাধ্যমে চলতে চলতে অন্য মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়, তখন কিছু আলোক রশ্মি প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ফিরে আসার ঘটনাকে প্রতিফলন বলে। আমি আবার বলি, আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার চেষ্টা করে বা যেতে চায়, তখন বিভেদতলে কিছু আলোক রশ্মি বাধা পেয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ফিরে আসাটাকে বলে প্রতিফলন। আর যদি অন্য মাধ্যমে চলে যায় এবং দিক পরিবর্তন হবে, সোজা না হয়ে বেঁকে যাবে, এই দিক পরিবর্তনের ঘটনাকে প্রতিসরণ বলা হয়। দুটার পার্থক্য একই কথা, তোমাদের কিন্তু এই কথা বলতে হবে, ভিন্ন মাধ্যম থাকতে হবে। এক মাধ্যম কিছু আলোক রশ্মি প্রথম মাধ্যমে ফিরে আসে, ফিরে আসাটাকে বলে প্রতিফলন। আর অন্য মাধ্যমে যখন চলে যায়, তখন অবিলম্ব থেকে দূরে সরে যায় বা কাছে চলে আসে, বেঁকে যায়, বেঁকে যাওয়াটাই হচ্ছে প্রতিসরণ। আচ্ছা, এই প্রতিফলনের দুইটি সূত্র আছে, যে এটা কি কি নিয়মে তারা প্রতিফলিত হয়। প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র কয়টা সূত্র? দুইটা সূত্র, খুবই সহজ। দেখো, আমি যে তথ্য দিলাম, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অঙ্কিত অবিলম্ব এবং আপাতন বিন্দু সব একই বিন্দুতে থাকে। নাম্বার সূত্র, সেটা কত নাম্বার? 1 নম্বর সূত্র। আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অঙ্কিত অবিলম্ব, বিভেদতলের আপাতন বিন্দু একই সমতলে থাকে, একই জায়গায় তারা সবাই মিলিত হয়। এটা হচ্ছে নিউটন প্রতিফলনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে আপাতন কোণ আর প্রতিসরণ কোণ এই দুইটা সমান হবে। আপাতন কোণ, প্রতিসরণ কোণ সমান, মানে 2 নম্বরটা কি? I সমান R। আপাতন কোণ, প্রতিসরণ কোণ সমান হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, খুবই সহজ। এখন এই যে বিভেদতলটা যে আছে তোমাদের, এই বিভেদতলটা কি মসৃণ না অমসৃণ? আমি অবশ্যই মসৃণ এঁকেছি। যদি তোমাদের অমসৃণ আঁকা হয়, এরকম এইরকম একটু বাঁকা টাকা যদি আঁকা হয়, সেটা অমসৃণ। এখন দেখো, এই থেকে যদি একটা আলোক রশ্মি এই জায়গায় আসে, তখন কোন দিকে যাবে? সে একটু বেঁকে যাবে। আবার যদি এই থেকে আরেকটা আলোক রশ্মি সমান্তরালে আসে এখানে, তখন এদিকে চলে যাবে। দেখো, আপাতিত রশ্মি সমান্তরালে আসলো, কিন্তু প্রতিফলিত রশ্মি কি বেঁকে যাচ্ছে। আর এটা দেখো, আপাতিত রশ্মি সমান্তরালে আসলো, সমান্তরালে যাবে। যদি আমি অঙ্কিত অবিলম্ব বাদ দিয়ে দিই, এই আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এই সমান্তরালে আসবে, এই সমান্তরালে যাবে। এটা যদি মুছে দিই, তখন বুঝতে পারবে তোমরা যে কাহিনীটা কি ঘটলো। দেখো, আপাতিত রশ্মি সমান্তরালে আসছে, প্রতিফলিত। কারণ মসৃণ তল যদি হয়, তখন দেখো সমান্তরালে আসছে, সোজা গেল, সমান্তরালে জবাবে আসছে 3টা রশ্মি, আপাতিত রশ্মি, আর প্রতিফলিত রশ্মিও 3টা, সমান্তরালে যাচ্ছে না। সুতরাং এখানে 2 ধরনের ঘটনা ঘটলো। একটি হচ্ছে সমান্তরালে আসে, প্রতিফলিত হচ্ছে নিয়মিতভাবে। আর এটা দেখো
সমান্তরালে আসছে দুইটা, কিন্তু একটা গেছে এদিকে বেঁকে, একটা গেছে ওইদিকে বেঁকে, পূর্ব দক্ষিণ উত্তর পশ্চিম যারাই বলতে পারো। এই জন্য বলা হয় যে প্রতিফলক পৃষ্ঠের উপর নির্ভর করে আলোর প্রতিফলন দুই প্রকার। প্রতিফলন পৃষ্ঠতলের উপর নির্ভর করে আলোর প্রতিফলন দুই প্রকার। এক নম্বর হচ্ছে এটা নিয়মিত প্রতিফলন, নিয়মিত বা ব্যাপ্তি প্রতিফলন, দৃশ্যক লিখছে ব্যাপ্তি প্রতিফলন, সুষম প্রতিফলন বা সুষম প্রতিফলন। আর এটা হচ্ছে অনিয়মিত, নিয়মিত বা ব্যাপ্তি প্রতিফলন। আচ্ছা, তা কি পাইলাম যে একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, একটা হচ্ছে ব্যাপ্তি বা অনিয়মিত প্রতিফলন। সংজ্ঞাটা কীরকম হবে? আপাতিত আলোকরশ্মি কোনো বিভেদ তলে আপাতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরালে যায়, সমান্তরাল আলোকরশ্মি যদি সমান্তরালে প্রতিফলন হয় সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। সমান্তরাল আলোকরশ্মি যদি এলোমেলোভাবে প্রতিফলিত হয় সেটা হচ্ছে ব্যাপ্তি প্রতিফলন। এইভাবে লিখলেই হবে, এর চেয়ে বেশি কিছু না। অথবা তোমাদের কিন্তু বইয়ে লেখা আছে, যদি একগুচ্ছ আলোকরশ্মি, রশ্মিগুলো কি একগুচ্ছ মানে অনেকগুলো, একগুচ্ছ আলোকরশ্মি একটি মসৃণ তলে আপাতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরালে কি হয়? প্রতিসৃত হয় বা অভিসারী হয় বা অপসারী হয়, সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো মাধ্যমে বাধা পেয়ে যদি কি সমান্তরালে প্রতিফলিত হয় বা অভিসারী হয় বা নির্গত হয়, তবে সেটাকে নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন বলা হয়। আর যদি একগুচ্ছ আলোকরশ্মি, দুইটা রশ্মি দেখাইছি আমি, একগুচ্ছ আলোকরশ্মি যদি কি হয় সমান্তরালে আপতিত হয়ে যদি অনিয়মিতভাবে এলোমেলোভাবে প্রতিফলিত হয় সেটাকে বলা হয় ব্যাপ্তি বা অনিয়মিত প্রতিফলন। যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো তলে আপাতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল না থেকে বা অভিসারী অপসারী রশ্মিগুচ্ছ পরিণত না হয় তবে এই ধরনের প্রতিফলনকে আলোর ব্যাপ্তি প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন বলে। তা আমরা এইটুকু আজকে পড়ব যে প্রথম হচ্ছে আলোর প্রকৃতি। প্রথম যে অংশটা পড়েছি আলোর প্রকৃতি, যে আলো আমরা কেন দেখতে পাই। তার মানে আমার নিজস্ব কোনো আলো নেই, কোনো বইয়ের আলো নেই, কোনো বস্তুর নিজস্ব কোনো আলো থাকে না। একটা আলোক উৎস থেকে বস্তুর উপর সে আলোটা পড়ে, সে শোষণ করে 7টা বর্ণের 6টা, আর সে যে কালার সেই কালারটা সে শুধু দেখাচ্ছে যে আমি এইটা, আর সেটা আমাদের চোখের রেটিনায় আঘাত করে, রেটিনায় তথ্য পাঠায় দেয় মস্তিষ্কে হিসাব নিকাশ করে বলে দেয় যে হ্যাঁ এটা এই কালার, এই বস্তুটা শক্ত না নরম, কালার কি সব বলে দেয় হিসাব নিকাশ করে, তাই না? আর কোন বস্তুটা আমরা দৃশ্যমান দেখতে পাই, যে সকল বস্তু আর তরঙ্গ, আলো কাকে বলে? আলো কাকে বলে মনে আছে কারো? যে বিদ্যুৎ তরঙ্গের আলো হচ্ছে বিদ্যুৎ তরঙ্গ দৈর্ঘ্য, বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য, বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য। সুতরাং যে কোনো বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য যদি না থাকে সেই বস্তুটা আমরা দেখতে পাবো না। সুতরাং কোন তরঙ্গ দৈর্ঘ্য বস্তু আমরা দেখতে পাই আলোচনা করা হয়েছে। 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় সেটা আমরা দেখতে পাই। এর চেয়ে বেশি হলো দেখি না, কম হলো দেখি না। বেশিদেরকে কি বলা হয় বলেছিলাম কিন্তু, আর কমদেরকে কি বলা হয়? আলট্রাভায়োলেট রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি। রেঞ্জগুলি তোমাদের এমসিকিউতে আসবে যে কোনটা আলট্রাভায়োলেট রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। এক্স রশ্মি কত? 10⁻10⁻10 মিটার, 10⁻10 মিটার। আর গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কত? 10⁻10⁻14, 10⁻10⁻14 মিটার, কিন্তু সব মিটারে আছে কিন্তু, ঠিক আছে? এই তথ্যগুলি তোমাদের জানতে হবে। এরপরে বলা হয়েছিল যে আলোর প্রতিফলন কাকে বলে। ক্লিয়ার? আলোর প্রতিফলন হচ্ছে একই মাধ্যমে ফিরে আসা, আর কোনটা কি রশ্মি সেই চিত্রটা বুঝিয়ে দিয়েছি, কারণ এইগুলি তোমাদের সমস্যা সবচেয়ে বেশি। অঙ্কিত অবিলম্ব এই তথ্য জানতে হবে। আলো কয়ভাবে প্রতিফলিত হয়? দুইভাবে, একটা নিয়মিত প্রতিফলিত হয়, একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। সুতরাং আজকে আমি এই, আগামী ক্লাসে আমরা বিশদ আলোচনা করব দর্পণ নিয়ে।
কারণ দর্পণে কীভাবে আলোর প্রতিফলন হয় বা এর সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো এবং অ্যানালাইসিস করে সৃজনশীল চর্চা করো। তোমাদের পরীক্ষা কিন্তু 14 তারিখ, রুটিন অবশ্যই পেয়ে গেছো অনেকেই, আর অনেকে যারা আজকে এই পেজে তোমরা পেয়ে যাবা। রুটিনটা সংগ্রহ করে অবশ্যই তোমরা সে অনুযায়ী লেখাপড়া করবে। 14 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। আর তোমাদের যে স্কুল যে পাওনা, সেই পাওনা বিভিন্ন মাসের বেতন বকেয়া আছে, সেটাও তোমরা পরিশোধ করার জন্য স্কুলে যথাসময়ে যোগাযোগ করো। অফিস খোলা থাকে 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত, বা এসে সেটা বকেয়াটা পরিশোধ করতে চেষ্টা করো। একেবারে সন্নিকটে পরীক্ষা। আর আগামী ক্লাসে অংশগ্রহণ করার জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।